গল থেকে রওনা হয়ে এক্সপ্রেসওয়ে ধরে 2 ঘন্টার মধ্যে আমরা কলম্বোতে পৌঁছে গেলাম। আমাদের হোটেলটির নাম ফেয়ারওয়ে কলম্বো। এটি পুরাতন ঘনবসতিপূর্ণ কলম্বো আর নতুন আকাশচুম্বী ভবনের কলম্বোর ঠিক মাঝখানে অবস্থিত। হোটেলের নিচে প্রচুর খাবারের দোকান এবং বিদেশি দিয়ে একেবারে গমগম করছিল। রাতের খাবারের জন্য এই দোকানগুলো এক্সপ্লোর করার ইচ্ছা ছিল আমাদের। This is the washroom. ফেয়ারওয়ে কলম্বো আজকে এসে উঠলাম। এই হোটেলে আমাদের 3 জনের ট্রিপল শেয়ারে একটা ডিলাক্স রুম বুক করা ছিল, সেটাতেই আমরা এসে উঠেছি। বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে টি, কফির এবং পানির অপশন আছে। বসার জায়গা বেশ ভালো, একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ডাইনিং টেবিল সহ। এবং এখানে একটা বেসিন এরিয়া আছে, সিঙ্ক যেটাকে বলা হয়, এটা ওভেন, আর এখানে ফ্রিজ এবং কাপবোর্ড আছে, জিনিসপত্র রাখাও যাবে। কেউ যদি চায় এখানে বাইরে থেকে খাবার কিনে এনে গরম করে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। ভালোই, মানে বেশ কয়েকদিন থাকার জন্য। এবং বাইরের খাবার যদি সেভাবে রেস্টুরেন্টে বসে না খাওয়ার প্ল্যান থাকে সেক্ষেত্রে এরকম জায়গা খারাপ না। এখানে একটা বড় ক্লোজেট এরিয়া আছে, লকার সহ, অনেক বড় কিন্তু এটা। ওইদিকেও আছে, বেশ ভালো, গ্লাস মিরর দেওয়া। এটা হচ্ছে করিডোর, আর এখানে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ স্ট্যান্ডার্ড, সবকিছুই আছে। আর এখান থেকে রুমটা দেখতে জাস্ট এরকম লাগে। হোটেলের লবির সাথে লাগোয়া একটা ক্যাফেতে এই দিয়ে ডিনার সারলাম। কলম্বোতে যে হোটেলটা আমরা উঠেছি সেটার নাম ফেয়ারওয়ে কলম্বো। এটার উপরতলায় 9 তলায় মোস্ট প্রবাবলি রেস্টুরেন্ট, সেটার বারান্দা থেকে এই ভিউটা নিচ্ছি। এদিকে আমাদের রেস্টুরেন্ট, ভেতরে একটা আউটডোর বারান্দা আছে, সামনে আকাশচুম্বী এবং তার পাশে আরও বড় টুইন টাওয়ার যেটাকে বলে ওরা মোস্ট প্রবাবলি। দূরে ওই বামে যেটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে লোটাস টাওয়ার। ওখানে আমরা বেড়াতে যাব বলে আশা করছি। কাজে কলম্বো অনেক হাই রাইজ বিল্ডিং দিয়ে পরিপূর্ণ। বিশেষ করে এটার আড়ালে যেটা আছে, অনেক বড় লম্বা একটা বিল্ডিং আছে, গতকাল দিক থেকে আসার সময় দেখেছিলাম। গতকাল রবিবার সমস্ত দোকানপাট বন্ধ ছিল, খাবারের দোকান বাদে। তো একজন টুকটুকওয়ালা আমাদেরকে 3.5 কিলোমিটার দূরে একটা সুভেনির শপে নিয়ে গিয়েছিল, বেশ অ্যাডভেঞ্চারাস ওয়েতে। আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে ওর কাছেই আর একটা জায়গা যেটার নাম প্যারাডাইজ রোড বলে একটা দোকান, সেখানে যাব। তার সামনে ভিহারা মহাদেবী নামে একটা পার্ক আছে, ওখানে যাব। এরপরে একটা দোকান আছে যেটার নাম বেয়ারফুট, সেখানে যাব। এই ছিল আমাদের পরিকল্পনা। আর যদি সময় পাই তাহলে এরপরে লোটাস টাওয়ারে যাব। তো সেই সংক্রান্ত ক্লিপগুলো এখানে। একটা শহরে বেড়াতে আসলে শহর দেখার জন্য এই রাস্তার ক্লিপগুলো বেশ উপকারী। সেটা দেখলে একটা আইডিয়া পাওয়া যায় শহরটা কীরকম বা এখানকার ইনফ্রাস্ট্রাকচার কীরকম। আমার মনে হয় এটা দেখতে অতটা খারাপ লাগবে না। আমরা আছি বিহারা মহাদেবী পার্কের জাস্ট সামনে। এটার ভেতরে ঢুকবো কি ঢুকবো না সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। যথেষ্ট রোদ, কাজেই এখানে ঢুকাটা মানে কতখানি ওয়াইজ হবে এটা ঠিক বুঝতে পারছি না। সামনে খুব সুন্দর একটা রোড, রাস্তাঘাট, বিল্ডিং সব কিছুই বেশ আধুনিক এবং স্ট্যান্ডার্ড।
এই যে আমাদের সাথে আমার কি বলবো, সহযাত্রী আমার মেয়ে, আরেকজন শ্রীলঙ্কান এসেছে, তার কি উদ্দেশ্য ঠিক বুঝতে পারছি না। যাই হোক, দেখা যাক। আর আমরা গিয়েছিলাম এই যে ওখানে প্যারাডাইস রোড নামের একটা বুটিক আছে, লাইক আরও, ওখানে প্রচুর কেনাকাটা করলাম। বেশ ভালো জিনিসপত্র ওখানে, একটু ডিফারেন্ট। ও ছায়াতে এনে রাখছে গাড়িটা। চলো। বেয়ারফুট নামক দোকানটা ট্যুরিস্টদের জন্য একটা দারুণ জায়গা। এখানে শাড়ি থেকে শুরু করে হ্যান্ডিক্রাফট সব পাওয়া যায়, কেক থেকে শুরু করে চা সবই পাওয়া যায়। এটারই পেছনে বেয়ারফুট গার্ডেন ক্যাফে। মিলিয়া, কি করছো মা? দেখি দেখি, উপরে উঠাও তো দেখি, কি বই পড়ছো? ওয়াও, এটারই মূল দোকানের ভেতরে ছোট্ট কিন্তু খুব সমৃদ্ধ একটা বুক কর্নার আছে। নেলিয়ার হাতের বইটা সেখান থেকেই কেনা। বেয়ারফুট গার্ডেন ক্যাফেতে আমাদের লাঞ্চটা বেশ ভালোই হয়েছিল। তো লাঞ্চ শেষ করে দেখি আমাদের হাতে অনেক সময় আছে, তো আমরা দুটো ফুড বা গ্রোসারি সুপার শপের নাম জানতাম। একটা নাম কার্গিলস ফুড সিটি আর একটা নাম কেলস। তো গুগল ম্যাপে দেখলাম এর আশেপাশেই কার্গিলস ফুড সিটি বলে একটা দোকানটা আছে, অনেকগুলো শাখা আছে, তার মধ্যে একটা কাছেই আছে। তো প্রথমে আমরা সেখানে গেলাম। সেখানে গিয়ে বেশ কিছু গ্রোসারি আইটেম শপিং করলাম, যেমন খুচরা খাবার দাবার, তারপরে গিফট আইটেম কিছু খাবার দাবারের মধ্যেই। এগুলো কেনার পরে আমাদের হাতে তখন অনেক সময় আছে, তো আমাদের ড্রাইভার সাহেবকে বললাম চলেন তাহলে আমাদেরকে লোটাস টাওয়ারে নিয়ে যান। তো সেখানে যাওয়ার পথেও এই সিনগুলো দেখলে শহরটা সম্পর্কে আরেকটু আইডিয়া পাওয়া যাবে। এটা হচ্ছে লোটাস টাওয়ার। আমরা অবশ্য ভেতরে ঢুকিনি টিকিট কেটে, যে উপরে ওঠার ব্যাপারটা কেন জানি টানছে না, বিভিন্ন পাহাড় চড়ে। হ্যাঁ, এখন আর এটা আগের মতো আকর্ষণীয় লাগছে না। তো এইখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা সুন্দর লেক আছে এবং লেকের পাশে স্কাইলাইনটা অসাধারণ। মানে একটা শহরের স্কাইলাইনে যেমন উঁচু উঁচু বিল্ডিং থাকে, এখানে সেরকম। এইদিকে অবশ্য সূর্য, যার জন্য কেমন যে আসছে বলতে পারি না। কলম্বোর স্কাইলাইন হচ্ছে এরকম। আমাদের উইশ লিস্টে আরও দুটো জায়গা দেখা বাকি ছিল। একটা হচ্ছে গলফেস গ্রিন আর একটা হচ্ছে রেড মস্ক এলাকা। তা গতকাল আমরা খুব টায়ার্ড ছিলাম। গলফেস গ্রিনটা আমাদের হোটেলের খুব কাছে, ইভেন গতকাল আসার পথেও পড়তো, কিন্তু টায়ার্ড ছিলাম জন্য যাইনি। তাই পরদিন সকালে আমরা হোটেল থেকে চেক আউট করে এয়ারপোর্ট যাওয়ার আগেই এই দুটো জায়গা দেখার প্ল্যান করলাম। প্রথমে আমরা যাচ্ছি গলফেস গ্রিনে। গতকাল এটার সামনে দিয়ে দুবার আসা যাওয়া করেছি, আজ দেখতে নামলাম সেখানে। এই জায়গাটার নাম গলফেস গ্রিন। এটা ঠিক এটা কলম্বো হারবারের ঠিক বন্দরের ঠিক পাশে প্রথম জায়গাটা, সবুজ একটা চত্বর। ওই পাশে এখান থেকে দেখা যাচ্ছে না, নিচু একটা রাস্তা আছে যেখানে অনেক খাবারের দোকান টোকান আছে, যেটা বেশ জমজমাট। আর এই পাশে বড় বড় মার্কেট আছে। এখানে এই যে ওয়ান গলফেস দেখা যাচ্ছে, বেশ প্রাণবন্ত একটা জায়গা। গলফেস গ্রিন দেখে মনে হচ্ছে সাদা ধুধু প্রান্তর একটা মাঠ, কিন্তু এর মধ্যে অনেকগুলো অ্যাস্থেটিক বিষয় আছে। যেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি দেখলে মনে হচ্ছে যে বিল্ডিং, এর সামনে মাঠ, কিন্তু খেয়াল করলে দেখবেন
এখানে একটা পাবলিক টয়লেট আছে, এই দেখেন এটা একটা টয়লেট মাটির নিচে, এমনভাবে লুকানো যে ওই পাশ থেকে দেখে বোঝা যাবে না। ওই পাশে অনেকগুলো খাবারের দোকান আছে, এগুলো রাস্তা থেকে দেখে বোঝা যায় না, হ্যাঁ লুকানো, অ্যাস্থেটিক্যালি ভিউটাকে সুন্দর করার জন্য। এরকম নিচের দিকে আরও অনেকগুলো দোকান আছে। এরপরে আমরা গেলাম রেড ফোর্ট মস্ক এলাকাটা দেখতে। এই গলফেস গ্রিন থেকে আমাদের হোটেলটা যেখানে, সেটা ক্রস করে ওখানে যেতে হয় এবং ওই পথেই এয়ারপোর্টে চলে যাওয়া যাবে। এয়ারপোর্টটা প্রায় 40 কিলোমিটার দূরে এখান থেকে। তো রেড ফোর্ট মস্ক এলাকায় আসলে মস্কটা দেখতে সুন্দর, কিন্তু ওর ভেতরে আসলে দেখার মতো কিছু আছে কিনা আমরা জানি না। ওই এলাকাটা খুব ব্যস্ত, আমাদের পুরান ঢাকার মতো ভীষণ ব্যস্ত, দোকানপাট, ওইটাই দেখার জন্য আসলে সাজেস্ট করে। আমরা তো সেই ধরনের ট্রাভেলার না, দেখে ভালোই লাগলো। তো একটু দেখে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের এয়ারপোর্টের পথে। আমরা এখন এয়ারপোর্টের পথে। যারা ভবিষ্যতে শ্রীলঙ্কা সফর করতে চান, আমাদের পক্ষ থেকে তাদের জন্য কয়েকটা অভিমত জানাতে চাই। প্রথমত, শ্রীলঙ্কার যেসব দর্শনীয় জায়গাগুলো আছে, যেগুলো বেশি পপুলার, সব জায়গাগুলোতেই কিন্তু হয় উপরে উঠতে হবে বা নিচে নামতে হবে। কাজেই এখানে ফিটনেসের একটা বিশাল ইস্যু আছে। সাধারণত বয়স্ক যারা আছেন, তারা এখানে আসলে খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। দ্বিতীয়ত হচ্ছে, এখানে খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা নেই। বিএফসি, কেএফসি, পিজা কিং, পিজা হাট, তারপরে ডোমিনোস পিজা, এই ধরনের দোকান সবগুলো টুরিস্ট স্পটে আমরা দেখেছি। কাজেই খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। ইভেন হালাল ফুডও পাওয়া যায়। আর এখানে তো মসজিদ আছেই, ওর আশেপাশে ডেফিনেটলি খুঁজলে এগুলোতে কোনো সমস্যা হওয়ারই কথা না। প্রচুর মুসলিম আছে এখানে। এখানকার মানুষ খুবই ফ্রেন্ডলি। তবে শ্রীলঙ্কাতে জীবনযাত্রার ব্যয় বাংলাদেশের তুলনায় গড়ে 1.5 গুণ বেশি। কাজে এটা মাথায় রাখলে খরচগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কতটা খরচ হতে পারে। তো ঠিক আছে, আমাদের এই স্মৃতিগুলোর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।